প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ডিসি মেশিন সাবজেক্টের চ্যাপ্টার 4। টপিকস হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ ইলেকট্রোপ্লেটিং। আমরা ইলেকট্রোপ্লেটিং সম্বন্ধে জানব। এই চ্যাপ্টার পার্ট শেষে আমরা কি জানতে পারবো? ইলেকট্রোপ্লেটিং কি, ইহার মূলনীতি সম্বন্ধে আমরা ধারণা অর্জন করতে পারবো। ফ্যারাডের ইলেকট্রোলাইসিস সূত্র সম্বন্ধে আমরা জানতে পারবো। ধাতু নিষ্কাশন ও পরিশোধন পদ্ধতি সম্বন্ধে আমরা জানতে পারবো। কার্বন ব্রাশের উপর কভার প্লেটিং পদ্ধতি সম্বন্ধে আমরা জানতে পারবো। ইলেকট্রো ডিপোজিশন পদ্ধতি সম্বন্ধে আমরা জানতে পারবো। এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি। আর্টিকেল 4.1 ইলেকট্রোপ্লেটিং এর মূলনীতি। ইলেকট্রোপ্লেটিং এর মূলনীতি জানতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে যে ইলেকট্রোপ্লেটিং কি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। কম মূল্যের ধাতব পদার্থের উপর একটি মূল্যবান ধাতব পদার্থের আবরণ দেওয়াই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এর ফলে পদার্থের স্থায়িত্ব, সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব আর্টিকেল 4.2 স্টেট ফ্যারাডস লজ অফ ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস এর সূত্র জানার আগে আমাদেরকে কিছু টার্ম সম্বন্ধে জানতে হবে, যেগুলি তোমরা আগেও শিখছো। যেমন তড়িৎ কি, তড়িৎ চার্জ কি, ইলেকট্রিক পটেনশিয়াল কি, কুলম্ব কি, এই সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। আমি একটু রিপিট করছি। দেখো, তড়িৎ কি? তাহলে তড়িৎ হচ্ছে ইলেকট্রন প্রবাহকেই আমরা তড়িৎ বলছি। ইহার একক হচ্ছে কুলম্ব। তড়িৎ চার্জ হচ্ছে তড়িৎ চার্জ আই, আমরা জানি আই সমান কিউ বাই টি। তাহলে চার্জ প্রবাহের হারকে আমরা কারেন্ট বলছি। ইহার একক অ্যাম্পিয়ার। এখন আমরা বলি ইলেকট্রিক পটেনশিয়াল কি। ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে সম্পাদিত কাজ বাই প্রবাহিত চার্জ। অর্থাৎ কোনো একটি তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক চার্জকে স্থানান্তর করতে প্রয়োজনীয় কাজকে বলা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, যাকে আমরা ভোল্টেজ বলে থাকি। তাহলে ইলেকট্রোলাইসিস অর্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা সাধারণত ডিস্টিলড ওয়াটারকে পুয়ার কন্ডাক্টর হিসেবে জানি। প্রায় ইনসুলেটরের কাছাকাছি হচ্ছে একটা পুয়ার কন্ডাক্টর। যখন এই ডিস্টিলড ওয়াটারের সাথে অ্যাসিড, ক্ষার এবং লবণ মিক্স করা হবে, তখন ইহা উত্তম পরিবাহীতে রূপান্তরিত হয়। এই অবস্থায় অ্যাসিড, ক্ষার এবং লবণের সাথে বিশুদ্ধ পানির মিশ্রণ করে ইলেকট্রোলাইট তৈরি করে সেখানে ডিসি সাপ্লাই প্রয়োগ করা হলে ইলেকট্রোলাইটের অণুগুলো চার্জে বিভক্ত হয়, অর্থাৎ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জে বিভক্ত হয়। এই বিভক্ত হওয়াকে আমরা বলছি ইলেকট্রোলাইসিস। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের ফলে দ্রবণের অণুগুলো বিভক্ত হয়ে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নে পরিণত হয়। এই প্রক্রিয়াকে আমরা ইলেকট্রোলাইসিস বলছি। তাহলে ইলেকট্রোলাইসিসের দুইটি সূত্র আছে। একটি ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রোডের উপরে অথবা ক্যাথোডের উপরে জমাকৃত পদার্থের পরিমাণ উহাতে বৈদ্যুতিক চার্জের সমানুপাতিক। অর্থাৎ বৈদ্যুতিক চার্জ বেশি প্রবাহিত হলে ক্যাথোডে আমাদের বৈদ্যুতিক চার্জ যদি বেশি প্রবাহিত হয়, ক্যাথোডে বেশি পদার্থ জমা হবে। এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি সূত্র অনুযায়ী এম সমানুপাতিক কিউ। তাহলে এম কে আমরা বলছি জমাকৃত ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ, কি হচ্ছে মোট চার্জ। আমরা জানি কিউ সমান আইটি, কিউ সমান আইটি। তাহলে এম সমানুপাতিক আইটি, এম সমান জেড আইটি। জেড হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যাহা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট নামে পরিচিত। তাহলে আমরা জেড পাচ্ছি এম বাই আইটি। সেকেন্ড ল অফ ফ্যারাডস ইলেকট্রোলাইসিস। নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ ইহাদের রাসায়নিক তুল্য উদাহরণের সমানুপাতিক। তাহলে
জেড সমানুপাতিক ই, সূত্র অনুযায়ী ই হচ্ছে রাসায়নিক তুল্য ওজন, আমরা জানি ই সমান এ বাই ভি, তাহলে ই সমানুপাতিক এ বাই বি, জেড সমান কি হবে, যদি আমরা সমানুপাতিকের পরিবর্তে সমান লিখি তখন সেখানে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এ ডট এ বাই বি, তাহলে এ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কনস্ট্যান্ট, যাহার মান হচ্ছে, এর মান হচ্ছে 10.38 10⁻⁻6 এত গ্রাম। তাহলে আমরা ইকুয়েশন এটাকে 2 নাম্বার বলছি, তাহলে 1 ও 2 হতে পাই m/it সমান a ডট a বাই b। এখানে আমরা সামনে এই সূত্রের মাধ্যমে অঙ্ক দেখব, যেখানে একটা সবগুলা ভ্যালু দেওয়া থাকলে কোনো একটা আননোন ভ্যালু থেকে আমাদেরকে একটা মান নির্ণয় করতে হবে, সেটা আমরা নেক্সটে দেখব। ফ্যারাডের ইলেকট্রোলাইট সূত্রের সাহায্যে আমরা একটা অঙ্ক দেখব এখন। অঙ্কটি হচ্ছে কপার সালফেট দ্রবণ হতে 2 ঘন্টায় 7.5 গ্রাম জমা করতে কি পরিমাণ কারেন্ট প্রয়োজন হবে। তাহলে 7.5 গ্রাম কোথায় জমা হবে, ক্যাথোডে জমা হবে, তাহলে আমাদের কি পরিমাণ কারেন্ট প্রয়োজন হবে দেওয়া আছে। কপারের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইসিই দেওয়া আছে 0.3294 মিলিগ্রাম পার কুলম্ব, এটা হচ্ছে মিলিগ্রাম পার কুলম্ব। তাহলে আমাদের সময়কে নিতে হবে সেকেন্ডে, তাহলে 2 আওয়ার সমান 7200 সেকেন্ড। এম হচ্ছে 7.5 গ্রাম, জেড হচ্ছে 0.329 মিলিগ্রাম। তাহলে মিলিগ্রামকে আমরা কি লিখতে পারি, জেড সমান 0.3294 10⁻⁻3। তাহলে আমরা জানি এম সমান জেড কিউ, এখানে এম এর মান 7.5 গ্রাম আর জেড এর মান দেওয়া আছে 0.3294 10⁻⁻3। কিউর মানটা আমরা বের করব, কি হচ্ছে আমাদের চার্জ, তাহলে এখানে আননোন ভ্যালু হচ্ছে কিউ, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কিউর মানটা কত পাচ্ছি, 22768.7 কুলম্ব পাচ্ছি। আমরা জানি কারেন্ট আই সমান কি কিউ বাই টি, তাহলে আমি যদি কিউর মান বসাই, টির মান বসাই, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3.16 অ্যাম্পিয়ার, কারণ কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ধাতু নিষ্কাশন, প্রকৃতিতে বা খনিজে যে সকল ধাতু পাওয়া যায় সেগুলি ভেজালযুক্ত ধাতু, বা যে সকল আকরিক পাওয়া যায় সেগুলি হচ্ছে ভেজালযুক্ত, সেই আকরিক থেকে ধাতু বা অধাতুগুলোকে আমাদেরকে পৃথক করতে হবে এবং খাঁটি ধাতু তৈরি করতে হবে, সেই কারণে আমাদেরকে ধাতু নিষ্কাশন করতে হয়। ধাতু নিষ্কাশনটা কি, একটি মেটাল বা ধাতুকে প্রসেস করে উহাতে মিশ্রিত ভেজাল দূরীভূত করে বিশুদ্ধ বা খাঁটি ধাতুতে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে ধাতু নিষ্কাশন। যেমন লেড অক্সাইড, সাথে আমরা কার্বন মিক্স করলে লেডটা আলাদা হয়ে যাবে আর কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হবে। 3টি উপায়ে ধাতু নিষ্কাশন করা যায়, একটা হচ্ছে প্রসেস ফাংশন, সেকেন্ড হচ্ছে কেমিক্যাল ফাংশন, থার্মাল ফাংশন। এই 3টি উপায়ে ধাতুকে নিষ্কাশন করা যায়। ধাতু নিষ্কাশন এবং পরিশোধন পদ্ধতির মধ্যে আকরিককে শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপাদন করা হয়, উৎপন্ন লবণের দ্রবণকে ইলেকট্রোলাইজ করে ধাতু নিষ্কাশন করা হয়, অথবা গলিত আকরিককে ব্লাস্ট ফার্নেসে বা বাতাচুল্লিতে ইলেকট্রোলাইজ করে ধাতু নিষ্কাশন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ধাতু সক্রিয়তার সিরিজ সম্বন্ধে তোমরা সবাই জানো। স্ক্রিনে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে কম সক্রিয় ধাতু এবং বেশি সক্রিয় ধাতুর একটা ধারাবাহিকতা দেখানো আছে। আমাদের এই ধাতুগুলোকে, যেহেতু এগুলি হাই রিঅ্যাক্টিভ মেটাল, বেশি সক্রিয় ধাতু, এগুলি সহজেই আমাদের জলীয় দ্রবণ পানির সাথে বাতাসের সাথে মিক্স হয়ে মরিচা ধরতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এগুলি বেশি সক্রিয় ধাতু, এগুলিকে আমরা কিভাবে এক্সট্রাকশন করব, নিষ্কাশন করব, বাই ইলেকট্রোলাইসিস মেথড। ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া আমরা এগুলিকে ধাতু নিষ্কাশন করব। আর জিঙ্ক, আয়রন, টিন, লিড, কপার, এই ধাতুগুলোকে আমরা ব্লাস্ট ফার্নেসে 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিয়ে এক্সট্রাকশন করব। আর সিলভার, গোল্ড এবং প্লাটিনাম, এগুলি কম সক্রিয় ধাতু, এগুলি খনিতে তাদের মৌলিক পদার্থ, নির্দিষ্ট মৌলিক পদার্থ হিসেবে এগুলি পাওয়া যায়, এগুলিতে কোনো খাদ বা ভেজাল থাকে না।
সিলভার, গোল্ড এবং প্লাটিনাম এই ধাতুগুলি খনিতে মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়। এগুলিতে তেমন কোনো ভেজাল থাকে না এবং এগুলি নিষ্কাশন বা এক্সট্রাকশন না করলেও চলে। তাহলে আমরা ধাতু সক্রিয়তার সিরিজটা তোমাদেরকে দেখালাম। এখন আমরা দেখব ধাতু নিষ্কাশনের পরিশোধন পদ্ধতির মধ্যে আকরিক থেকে কিভাবে আমাদের একটি মেটাল আমরা পাই। প্রথমে ওর্স বা আকরিক। আকরিকটা কি? তাহলে তোমরা সবাই জানো ওর বা আকরিক হচ্ছে খনিতে প্রাপ্ত ভেজাল মিশ্রিত পদার্থ। সেখানে শিলা, বালি, আবর্জনা মিশ্রিত যে পদার্থ পাওয়া যাবে সেই পদার্থকে আমাদের পিউরিফাই করতে হবে, বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ করে সেটা মেটাল কম্পাউন্ড তৈরি করতে হবে। মেটাল কম্পাউন্ড থেকে আমরা কেমিক্যালি সেটাকে সেপারেট করে ধাতু নিষ্কাশন করে এক্সট্রাকশন করে বিশুদ্ধ ধাতু বা মেটালে রূপান্তর করব। তাহলে আমাদের খনিতে যে সকল পদার্থ পাওয়া যায় এগুলিকে আমরা আকরিক বলছি। তাহলে আকরিক থেকে আমাদেরকে যেমন অ্যালুমিনিয়ামের একটা আকরিক হচ্ছে কি, যেমন কি Al2O3 2 অণু গ্যালাস পানি, এটা হচ্ছে বক্সাইট। তারপরে লোহার আকরিক, এই আকরিকগুলোকে আমরা এক্সট্রাকশন করে বিশুদ্ধ ধাতুতে পরিণত করা হয়। এই ক্ষেত্রে সাধারণত 98 থেকে 99% বিশুদ্ধ ধাতু পাওয়া যায় এক্সট্রাকশনের মাধ্যমে। এখন আমরা দেখব আর্টিকেল 4.3 ধাতু নিষ্কাশন ও পরিশোধন পদ্ধতি। ধাতু আমরা কিভাবে পরিশোধন করব? তাহলে আমাদের ধাতু পরিশোধন করতে গেলে আমাদের তিনটা জিনিস লাগবে: ইলেকট্রোড, ইলেকট্রোলাইট, ডিসি সাপ্লাই। তাহলে আমরা চিত্রে তোমাদেরকে কিভাবে একটি কপার, ইমপিউর কপারের মধ্যে ভেজাল আছে সেই ভেজালটা আমরা দূরীভূত করে পিওর কপারে রূপান্তর করব। তাহলে এটা ইমপিউর কপার প্লেট আমরা নিব, সেটা অ্যানোড হিসেবে আমরা সংযুক্ত করব। আর পিওর কপার হিসেবে যে বার ইলেকট্রোডটা থাকবে সেটাকে আমরা ক্যাথোড হিসেবে সংযুক্ত করব। সংযুক্ত করে আমরা বিশুদ্ধ ইমপিউর যে কপার আছে, ইমপিউর কপারের ভেজালটাকে আমরা আলাদা করে পিওর কপারকে ক্যাথোডে বিশুদ্ধ ধাতুর উপর প্রলেপ দিয়ে সেটাকে আমরা ভেজালটাকে ইমপিউরিটি হিসেবে আলাদা করব। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, তাহলে আমাদের এখানে যার উপর আমরা লেপন করব আর যাকে আমরা বিশুদ্ধ করব সেটাকে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযোগ করলাম, আর পিওর কন্ডাক্টর বা ক্যাথোডকে আমরা নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করলাম, এবং ইলেকট্রোলাইট হিসেবে কপার সালফেট সলিউশন তাহলে ব্যবহার করলাম। তাহলে কপার সালফেট সলিউশনের দ্রবণের মধ্যে যখন অ্যানোড এবং ক্যাথোড বা পজিটিভ ইলেকট্রোড বা নেগেটিভ ইলেকট্রোডকে আমরা রাখবো, তখন কি ঘটনা ঘটবে? এখানে যখন আমরা ডিসি সাপ্লাই প্রয়োগ করব, সুইচ অন করে যখন ডিসি সাপ্লাই প্রয়োগ করব, তখন ইলেকট্রোলাইট কপার সালফেট দ্রবণটি ভেঙে গিয়ে কপার সালফেট এবং কপার ধনাত্মক আয়ন এবং সালফেট ঋণাত্মক আয়নে পরিণত হবে। কপার সালফেট দ্রবণে তো আমাদের কপার সালফেট দ্রবণ আয়ন আসেই, এর কারণেই ধনাত্মক কপার আয়নটি ক্যাথোড কর্তৃক আকর্ষিত হয়ে সেটা চার্জিং হয়ে কপার পরমাণু হিসেবে ক্যাথোডের উপর জমা পড়বে। ঠিক অপরদিকে সালফেট ঋণাত্মক আয়নটি অ্যানোডের সাথে মিশ্রিত হয়ে ইলেকট্রোলাইটে দ্রবীভূত হবে। তাহলে এই প্রক্রিয়া কতক্ষণ চলতে থাকবে? যে পর্যন্ত আমাদের অ্যানোডে অবিশুদ্ধ কপার থাকবে, যে পর্যন্ত এটা না গলবে সে পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। এটা গলে যখন বিশুদ্ধ কপার পাত্রের উপরে আমাদের অবিশুদ্ধ কপারের আবরণটি আস্তে আস্তে পড়তে থাকবে, তখন এটা আস্তে আস্তে কমতে থাকবে এবং একসময় শেষ হয়ে যাবে, এবং এর মধ্যে যে ভেজাল বা ইমপিউরিটিস আছে সেই ইমপিউরিটিসটা এর নিচে তলানি হিসেবে জমা পড়বে। তাহলে
আমরা একটি অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ কপারে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিশুদ্ধ কপারে পরিণত করার একটা প্রক্রিয়া তোমরা বুঝতে পারছো আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আর্টিকেল 4.4 কার্বনের উপর কপার প্লেটিং পদ্ধতি। তাহলে আমরা কার্বনের উপরে কপারের একটা আবরণ দিব ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ ধূসর বর্ণের হচ্ছে কপার ইলেকট্রোড, আর বাম পাশে দেখতে পাচ্ছ হলুদ বর্ণের কার্বন ব্রাশ ইলেকট্রোড, আর নীল বর্ণের হচ্ছে ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে কপার সালফেট। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তের সহিত আমাদের পজিটিভ ইলেকট্রোড বা অ্যানোড সংযুক্ত করতে হবে এবং নেগেটিভ প্রান্ত ক্যাথোডের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করে সুইচ অন করার মুহূর্তে যখন আমাদের ইলেকট্রোলাইটে কারেন্ট প্রবাহিত হবে, তখন ইলেকট্রোলাইটের অণুগুলি কপার সালফেট ভেঙে গিয়ে কপার প্লাস ও সালফেট নেগেটিভ আয়নে পরিণত হবে। ফলে সালফেট আয়ন অ্যানোড কর্তৃক আকর্ষিত হবে আর কপার ধনাত্মক আয়ন ক্যাথোড কর্তৃক আকর্ষিত হবে, এবং ক্যাথোড কর্তৃক আকর্ষিত হওয়ার পরে সেটা চার্জ মুক্ত হয়ে ক্যাথোডের উপরে জমা হবে এবং এই প্রক্রিয়ায় যে অংশটুকু আমাদের ইলেকট্রোলাইটের মধ্যে ডুবানো থাকবে ঠিক সেই অংশটুকুই আমাদের আবরণ তৈরি করবে। তাহলে এখানে আমরা একটি কার্বন ব্রাশের উপরে কপার প্লেটের আবরণ তৈরি করব। যতক্ষণ এটা ডিপেন্ড করে আমাদের ইলেকট্রোলাইটের ঘনত্ব এবং কারেন্টের পরিমাণের উপর, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পাতলা অ্যানোডের পাতলা কপার পার্টটি বা কপার ইলেকট্রোডটি ক্ষয় না হবে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে এবং ইলেকট্রোলাইট থেকে যে পরিমাণ কপার চার্জ মুক্ত হয়ে ক্যাথোডে জমা হলো ঠিক সেই পরিমাণ আয়ন অ্যানোড থেকে দ্রবণে দ্রবীভূত হবে। এই প্রক্রিয়ায় আমাদের অ্যানোড বা ধনাত্মক ইলেকট্রোডের পাতলা কপারের যে পর্যন্ত এটা ক্ষয় শেষ না হবে সেই পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে এবং ধীরে ধীরে কপার পরমাণু আবরণ কার্বন ব্রাশের উপর জমা হবে এবং এই প্রক্রিয়ায় একটি কার্বন ব্রাশের উপরে কপারের প্রলেপ দেওয়া হয়। এখন আমরা দেখব ইলেকট্রো ডিপোজিশন পদ্ধতি। ইলেকট্রো ডিপোজিশন পদ্ধতি কি? এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এর অন্তর্গত একটি প্রক্রিয়া। এই পদ্ধতিতে একটি ধাতব পদার্থের উপর অপর একটি ধাতব পদার্থের আবরণ দেওয়াকে বোঝায়। যে সকল বিষয়ের উপর ডিপোজিটেড বস্তুর বাহ্যিক অবস্থা নির্ভর করে তা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, ইলেকট্রোলাইটের ঘনত্ব, তাপমাত্রা, যৌগকৃত এজেন্ট, ইলেকট্রোলাইটের প্রকৃতি, যে বস্তুর উপর ডিপোজিট করা হবে তার প্রকৃতি, প্রয়োগকৃত ইলেকট্রোলাইটের শক্তি। ডিপোজিশন করার কারণ, আমরা কেন ডিপোজিশন করি অথবা কেন ইলেকট্রোপ্লেটিং করি? কোনো একটি বস্তু মরিচা রোধ করার জন্য, সাজসজ্জা করার জন্য, দীর্ঘস্থায়ী হওয়ার জন্য, মেরামত করার জন্য, ম্যানুফ্যাকচারিং অপারেশন করার জন্য, আকরিক থেকে ধাতু সংগ্রহ করার জন্য, পদার্থের স্থায়িত্ব সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ডিপোজিট বা ইলেকট্রোপ্লেটিং করা হয়। ইলেকট্রোপ্লেটিংয়ে ইলেকট্রোলাইটিক পদ্ধতি গ্রহণের জন্য পাওয়ার সরবরাহ ব্যবস্থা। তাহলে আমরা ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য কোন পদ্ধতিতে পাওয়ার সরবরাহ করব? তাহলে আমাদের পাওয়ার সরবরাহ ব্যবস্থা হচ্ছে অবশ্যই ডিসি, এবং সেটা একটা সিস্টেমের মাধ্যমে আমরা পাওয়ারটা সরবরাহ করব। তাহলে এখানে খুব অল্প মাত্রার ডিসি ভোল্টেজ ব্যবহৃত হয়। কারেন্ট সাধারণত 100 থেকে 200 অ্যাম্পিয়ার, ভোল্টেজ 10 থেকে 12 ভোল্ট ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং পাওয়ার সরবরাহের জন্য মোটর জেনারেটর সেট ব্যবহৃত হয় এবং কপার অক্সাইড রেকটিফায়ার সার্কিট ইহাতে ব্যবহৃত হয়। এই সিস্টেমে এই পদ্ধতি ব্যবহার করে ডিসি সাপ্লাই প্রয়োগ করে ইলেকট্রোপ্লেটিং বা ডিপোজিশন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আজকের পাঠ থেকে আমরা শিখলাম ইলেকট্রোপ্লেটিং কি, ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়,
ইলেকট্রোপ্লেটিংয়ের মূলনীতি সম্বন্ধে শিখলাম। আমরা ফ্যারাডস ইলেকট্রোলাইসিস ল সম্বন্ধে জানলাম। ইলেকট্রোডিপোজিশন কি, ইলেকট্রোডিপোজিশন সম্বন্ধে আমরা জানলাম। কিভাবে একটি ধাতুকে বিশুদ্ধ ধাতুতে পরিণত করা হয় ইলেকট্রোপ্লেটিং প্রসেস ব্যবহার করে, সেই সম্বন্ধে আমরা শিখলাম। আজকের এই পাঠের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ির কাজগুলির মধ্যে তোমাদের জন্য থাকছে ইলেকট্রোপ্লেটিং কি, ইহা কেন করা হয়, ফ্যারাডের ইলেকট্রোলাইসিস সূত্রটি বর্ণনা করো, ধাতু নিষ্কাশন ও পরিশোধন পদ্ধতি বলতে কি বোঝায়, কার্বন ব্রাশের উপর কপার প্লেটিং পদ্ধতি বর্ণনা, ইলেকট্রোডিপোজিশন পদ্ধতি কি, ইহার সুবিধা কি। আশা করি তোমরা বাড়ির কাজগুলি তোমরা বইয়ের সাহায্য নিয়ে বাড়ির কাজগুলি কমপ্লিট করবে এবং তোমাদের ইনস্টিটিউট খোলার পরে বিষয় শিক্ষক দ্বারা সেটা মূল্যায়ন করবে এবং বিষয় শিক্ষক তোমাদেরকে ধারাবাহিক মার্ক প্রদান করবে। আশা করি তোমরা ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি সম্বন্ধে ভালোই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।